আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 92 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। তোহা সানের ঘর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে গোছালো মানুষ, সব কিছু যথাস্থানে একদম পরিপাটি করে সাজানো। পুরুষালী পারফিউমের সুবাস পুরো ঘর জুড়ে। বুক সেলফ চোখ পড়তে নিঃশব্দে হাসলো তোহা। একটা স্বভাব মিলে গেল দুজনের। উপন্যাস পড়তে তোহাও ভীষণ ভালো লাগে। দুজনের কোনো মিল থাকার কথা নয়, ছোট থেকে ব্যতিক্রম দুইজন। একটা মিল খুঁজে পাওয়ায় আপনা আপনি ঠোঁটের কোণে হাসি চলে এলো তোহার। বেলকুনিতে গিয়েও ফিরে এসেছে। রোদের তাপ আজ একটু বেশি। বুক সেলফের সামনে দাঁড়িয়ে বইগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিল। এমন সময় একটু জড়তা নিয়ে সানের ঘরে প্রবেশ করলো সারা। শায়লা বেগমের ডাক পড়ায় সানি বেরিয়ে গিয়েছে। কিছু সময় চলল। সারার পরনে সাধারণ হালকা মেরুন রঙের থ্রি পিস, লম্বা চুলগুলো ভালোভাবে আশ্রিয়ে ছেড়ে দিয়েছে। কারো আগমনের আওয়াজে ঘাড় ঘুরিয়ে তাকালো তোহা। সারার চেহারায় সংকোচ ভাবটা স্পষ্ট। এই নতুন কিছু নয়, সারা মিশুক স্বভাবের হলেও অচেনা মানুষের সামনে ভীষণ জড়তা ভোগে। তোহা চালাক মস্তিষ্কে সহজে ধরে নিল এটা কে হতে পারে। তোহা কিছু সময় তাকিয়েছিল সারার দিকে, খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে দেখছিল সারাকে, যা সারাকে আরো অস্বস্তিতে ফেলে দিয়েছিল। তোহা এবার ঠোঁটের কোণে হাসি এনে স্বাভাবিকভাবেই বলল, সারা মেহরুন। সারা হেসে চোখ মাথা নাড়ালো। জড়তা আর এমন গম্ভীর চাহনি সালাম দিতেও ভুলে গিয়েছে। বয়স তার থেকে 3 বছরের, সালাম তো দিতেই হয়। অনিচ্ছা সত্ত্বেও একটু অভদ্রামো করে ফেলল সারা। তোহা অনুরূপ হাসিয়ে নিয়ে বলল, তোমার নিজের মানুষের ঘর, এমন সংকট বোধ করছো কেন? আমি তো অতিথি মাত্র, তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল তাই চলে এলাম। এমন সময় ঘরে পদার্পণ ঘটলো সানির। এক নজর শুধু তোহার দিকে তাকালো, এরপর সারার দিকে তাকিয়ে হাসি মুখে সারার বাহুতে নিজের নিকটে নিয়ে এলো। সারার মাথা সানির কাঁধ ছুঁই ছুঁই। সারা ঘাড় ঘুরিয়ে মাথা উঁচু করে তাকালো সানির মুখের পানে। কিছুটা বিস্ময় ও বিশ্বাস, হতবাক দৃষ্টি সারার। সানি ঠোঁটের কোণে হাসি রেখে সারার মুখের দিকে তাকিয়ে বলল, দিস ইজ মাই বিলিভেড। সারা লাজুক হেসে মাথা নামিয়ে নিল তৎক্ষণাৎ। এই প্রথম এইভাবে সানি কারোর সামনে তার পরিচয় করিয়ে দিল। সানি এতটা নিকটে, আবার এমনভাবে স্বর্ণধন। সব মিলিয়ে প্রথম প্রথম হয় লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়েছিল মেয়েটা। নাকের ডোকা হালকা লাল হয়ে এসেছে। তোহা কিছু সময় তাকিয়েছিল দুইজনের দিকে। আসলে বেশ মানিয়েছে দুজনকে, কুটিহীন নিখুঁত জুটি। তোহা হাস্যজ্জ্বল কণ্ঠেই বলল, তোমাদের নামেরও যেমন নিখুঁত মিল, তেমন তোমাদের জুটিও মাশাআল্লাহ। সানি হাসি মুখে জবাব দিল, তা মন্দ বলোনি। চঞ্চল ছাড়া আজ নীরব ভূমিকা পালন করছিল। দুইজনে কথোপকথন শুনছে মনোযোগ দিয়ে। নীরবতা তার মাঝে সারা তোহা চেহারাটা পরখ করে দেখছিল। গায়ের রং তার থেকে উজ্জ্বল হবে। কথা বলার ধরন অনেক স্মার্ট, ভীষণ গুছিয়ে কথা বলে পারে মেয়েটা। স্পষ্ট ভাষা, সাবলীল কথা বলার ধরন। এইদিকে পুরো বাড়ি ঘুরতে ঘুরতে দেখতে দেখতে বিপত্তি বাঁধিয়ে দিয়েছে নাদিয়া। নাদিয়া আয়রা থেকে 1 বছর বড়, প্রায় সমবয়সী হয়, মিলে গিয়েছে দুইজন। আয়রাকে সঙ্গে নিয়ে পুরো বাড়ি ঘুরতে ঘুরতে দেখছিল নাদিয়া। আয়রা বেশ উৎফুল্ল মনে নাদিয়াকে সর্বশেষ আয়াদের ঘরে নিয়ে এলো। আয়াত দুপুরে খাওয়া দাওয়া করে বেঘর ঘুম, বাইক আর পড়াশোনা ঝামেলা পাকনামে একদম পছন্দ নয় আয়াদের। তবু সারা আর আয়রা এসব মানে কোথায়? আয়াত কুলবালি জড়িয়ে উপর হয়ে শুয়ে এক ক্লান্তিক ঘুম রাজত্ব এখনো ঘুমে ডুবে রয়েছে। পরনে ধূসর রঙের শার্ট প্যান্ট আর পাতলা সাদা রঙের গেঞ্জি। আয়রা ছুটে এসে ঘুমন্ত আয়াদের পিঠে একটা লাফে চড় মেরে বসে। ঘুমন্ত আয়াত চোখ বন্ধ করে একরাশ বিরক্ত নিয়ে গুটিয়ে উঠল। চোখ মুখ কুঁচকে নিল তৎক্ষণাৎ। ঘুম জড়ানো কণ্ঠে একরাশ বিরক্ত নিয়ে বলল, বয়না বিরক্ত করিস না, ঘুমাতে দে, বিকালে ঘুরতে নিয়ে যাবে বলছি না। আয়রা আয়াতের পিঠে হাত রেখে অনবরত ঝাঁকাতে ঝাঁকাতে উৎফুল্ল কণ্ঠে বলতে লাগলো, আরে আয়াত ভাই উঠে বসে দেখোই না কারা এসেছে। বিকেলে ঘুরতে নিয়ে যেতে হবে না, তুমি এখন ঘুম থেকে ওঠো। আয়াত ঘুমের ঘরে একরাশ বিরক্ত নিয়ে তাদের দাঁত চেপে বিশেষ বলে উঠল, ঘরে 2টা নাগিন নিয়ে বসবাস করি আমি। নির্ঘাত কোনো 1.5 ইঞ্চি বান্ধবীকে টেনে এনেছে। আমি কি করব দেখে, যা ঘরে ঘুমাতে দে আমায়, নয়তো ফেলে দিলাম আমি, অসহ্যকর। 1.5 ইঞ্চি কথা শুনে নাদিয়া মুচকি বিগড়ে গেল তৎক্ষণাৎ। একটা ভীষণ অপমানজনক কথা। অতিথির সাথে কেউ এমন আচরণ করে, এটা কোন ধরনের বেয়াদবি? বড় হয়ে বিন্দু মাত্র ভদ্রতা শিখেনি। মনে মনে ভীষণ ক্ষিপ্ত হচ্ছিল নাদিয়া। রাগের ছাপ চেহারায় ফুটে উঠেছে। রাগে অনুভূত ফুসছে নাদিয়া। অতিরিক্ত রাগের ফলে ঘন কলো শ্বাসও ফেলেছে। আয়রা আবারও আয়াদের পিঠে ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠল, আরে আয়াত ভাই, আমার কোনো বান্ধবী আনেনি, দেখো নাদিয়া আপু এসেছে। আয়াত দ্বিগুণ বিরক্ত সুরে বলল, আয়রা তুই কিন্তু এইবার বেশি বিরক্ত করছিস। বড় ভাইয়ের কথা শুনে না বিয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন। কানে নিচে একটা লাগিয়ে দেব যখন তখন। তোর নাদিয়া আপুর নাকি টাদিয়া আপুর গল্প বের হবে, এখন সর। গগন ফাটানো রাগ আর দমিয়ে রাখতে পারলো না নাদিয়া। অতিথি হিসেবে এত সময় ভদ্রতা দেখিয়ে এসেছে, আর ভদ্রতা দেখানো যায় না। নাম নিয়ে বিকৃতি অসম্মানের লেগেছে এবার। রাগে ফুঁসতে ফুঁসতে নাদিয়া ঘোর প্রতিবাদ জানালো এবার। কারো নাম নিয়ে বিকৃতি করতে হয় না, এটা জানেন না আপনি? আবার অতিথির সাথে এমন আচরণ করছেন, অভদ্র। আপনার মতো হলে আমিও আপনার নামে বিকৃতি করে আয়াতটা এত বলতে পারি। আমি ছোট, তবু ভদ্রতা জানি। আয়রা হা হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো নাদিয়াকে। নির্ঘাত এইবার আয়রার কানে নিচে তার ভাই বসিয়েই দিবে একটা।
আয়াদের ঘুমের রেশ কেটে গেল তৎক্ষণাৎ। ধরপুরি এক লাফে উঠে বসলো বিছানা থেকে। আয়রা বিছানায় এক কোণে গিয়ে ছিটকে পড়ল। ব্যথায় পেয়েছে, একটু বিস্ময়ের কারণে অনুভূতি শূন্য এখন। আয়ার চোখ কুচলিয়ে দৃষ্টি রাখলো এবার। কালো রঙের স্কার্ট আর হালকা গোলাপি রঙের টপস, গলায় কালো রঙের ওড়না ঝোলানো। আয়াত কপাল কুচকে বিস্মিত কণ্ঠে বলে মনে মনে আওড়ালো, 1.5 ফুট পিচ্ছি মেয়ে, 6 ফুট মানুষের মতো, এ কে রে? ভদ্রতার খাতিরে শুকনো কাশি দিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল আয়াত। নিজের বোনের উপর এমন প্রকার রাগে ফেটে যাচ্ছে আয়াত। বলা নেই, হুট করে একটা মেয়েকে ঘরে নিয়ে এসেছে। সামনে এই কিশোরী কন্যা না দাঁড়িয়ে থাকলে তার বোনের হাঁটুর নিচে থাকা বুদ্ধি এক থাপ্পড় ঠিক জায়গায় পৌঁছে দিত আয়াত। আপাতত রাগ সংকোচ করে জোরপূর্বক হাসিয়ে নিয়ে বলল, সরি আপুমনি, ঘুমের বেখাত আমি সহ্য করতে পারি না, কিছু মনে করো না। আয়াত এবার আয়রার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, আসলে আমি জানতাম না এই মাথা মোটা তোমাকে ঘরে এনে আমাকে ডাকছে। আয়রা ভয়ে শুকনো ঢোক গেল একবার। আপাতত শুনতে লাগলো তার ভাই কয়বার কান ধরে উঠবস করাবে। মনে মনে তারই পূর্ব উপস্থিতি নিচ্ছিল। নাদিয়া রাগ না কমলেও সৌজন্যর খাতিরে ছোট করে জবাব দিল, ঠিক আছে। আয়াত নাদিয়ার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, এবার কে তুমি আপু? নাদিয়া শিকদার সানি ভাইয়ের বোন। আবারও আয়াতের চোখ মুখ কুচকে এলো এবার তৎক্ষণাৎ। অতিরিক্ত ঘুমের কারণে সব কিছু ভুলে গিয়েছিল। সানি তাকে বলে দিয়েছিল, কিন্তু ঘুমের করে সব কিছু বিগড়ে দিল। আয়াত ভীষণ অনুতপ্ত হলো এবার। তার সানি ভাইয়ের আত্মীয় ভীষণ গুরুত্বপূর্ণ তার কাছে। আয়াত অনুতপ্ত সুরে আবার বলে উঠল, এগেন সরি আপু, কিছু মনে করো না প্লিজ, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। আয়াদের চেহারায় অনুতপ্ত দেখে নাদিয়া রাগ একটু কমলো। ঘুমের ঘরে ভুল হতেই পারে, কিন্তু সজ্ঞানে মানুষটার নামে বিকৃতি করে ফেলেছে ভাবতেই একটু অনুতপ্ত হলো নাদিয়া। ছাড় দেওয়ার স্বভাব নেই তার, এইবার ছাড় দিতে পারেনি নাদিয়া। বড় মানুষ হয়ে সরি বলেছে, তারও সরি বলা উচিত। রাগে হলো অভদ্র একদম নয় নাদিয়া, তাই নাদিয়া একটু অনুতপ্ত সরি বলল, আপনাকেও সরি ভাইয়া। আয়াত বিছানা থেকে নামতে নামতে মধুর সুরে হাসলো একটু। আয়াত নাদিয়াকে দিকে তাকিয়ে হাসি মুখে বলল, ব্যাপার না। আয়াত ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো, একটু ঘাড় তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নাদিয়ার দিকে। মনে মনে আওড়ালো, ছোটো মরিচে জাল একটু বেশিই থাকে, এই প্রপাত সত্য। ছাদে বসে দীর্ঘ সময় ধরে আড্ডা দিল সবাই। সানি, সাফি, আয়াত, আয়রা, আরোহী, তুহা, আয়রা, নাদিয়া সবাই মিলে একসঙ্গে গোল গোল করে বসেছে। এত খুশি নাদিয়া কখনো হয়নি। তাদের বাড়িতে এত সুন্দর আড্ডা কখনো হয় না। যে যার কর্ম নিয়ে ব্যস্ত। স্কুল থেকে বাড়ি ফিরে এসে সবাই যা যার ঘরে পার করত। তোহারও ভালো লাগছে এইভাবে এত গল্প নিজের বোন ছাড়া আর কারোর সাথে করা হয়নি। দীর্ঘ বছর পর এমন আড্ডা দেওয়ার সুযোগ পেল। সন্ধ্যার আগ মুহূর্তে তোহার নাদিয়া বিদায় নিয়েছে খানবাড়ি থেকে। আফজাল হোসেনের দায়িত্ব পাঠিয়ে দিয়েছে দুজনকে। সানিয়ার শিকদার বাড়িতে যায়নি। পরিস্থিতি একই জায়গায় স্থিতিশীল। কিছু সময় পেরিয়ে গেল আরও একটি মাস। একদিকে পূর্ণতার খুনসুটির সংসার, আরেকদিকে পূর্ণতা পাওয়ার জন্য ছুটে চলা এক লড়াই চলমান। পরিমাণ ভয়াবহ যেন আকাঙ্ক্ষা বিন্দুমাত্র কমেনি, বরং সময়ের সাথে পাল্লা দিয়ে আকাঙ্ক্ষা যেন তীব্র থেকে তীব্রকার হচ্ছে। আপন মনে স্বপ্ন সাজাতে বেকুল দুইজনের ভালোবাসা দূর থেকেও হলেও ভিতর থেকে ততটাই গাঢ়। এতটাই অভ্যস্ত, প্রবেশ গেটে দাঁড়িয়ে আপনা আপনি মাথা উঁচু হয়ে দৃষ্টি যায় বাড়ি কর্নারে ব্যালকনির দিকে। যেন মস্তিষ্কে আগে থেকে সজাগ থাকে, কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছে, অপেক্ষা রয়েছে তার ঠোঁটের কোণে ভোরের মিষ্টি হাসি দেখার। দৈনন্দিন এক তালিকা হয়ে গিয়েছে ছোট ছোট বিষয়গুলো। এ অপেক্ষা, এই দৈনন্দিনের তালিকা সানিকে যেমন স্বস্তি দেয়, তেমনি ভীষণ পোড়ায়ও তাকে। সেও তো রক্ত মাংসে গড়া মানুষ, তারও ইচ্ছে হয় মন খুলে আবেগ প্রকাশ করতে, একটু ভালোবাসতে, স্পর্শ করতে, পূর্ণ অধিকার দিয়ে গড়ে তুলতে, যেখানে বাধাহীন নিজের আবেগ প্রকাশ করতে পারবে। অজানা ভয় এখনো কণ্ঠস্বর কাঁপে, ভীষণভাবে হাত কাঁপে তার। এই জটিল বাস্তবতা ভাবতেই মাঝে মাঝে নির্ঘুম রাত কাটাতে হয়। একটা যদি একটু বেশি জটিল হয়ে যায়, কজনের সঙ্গ পাবে জটিল মুহূর্তে। সেই দিন ছিল 2 নভেম্বর, রাত পহলে সানির জন্মদিন। এই নিয়ে সারা তেমন ভীষণ উৎফুল্ল হয়ে আছে, তেমনি একটু দুশ্চিন্তাও রয়েছে। সানি তার জন্মদিনে কত সুন্দর সুন্দর সারপ্রাইজ দিয়েছে, সে কি করবে এ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ভুগছে। সানির মতো এত সুন্দর চিরকুট লিখতে পারে না, কিভাবে সারপ্রাইজ দেবে এ নিয়ে পায়াচারি চালাচ্ছিল ঘরে। মস্তিষ্কে কিছু বুদ্ধি আসতে লাজুক হাসলো সারা। যদিও এতে অনেক রিস্ক রয়েছে, তবে অনেক ভেবে অনেক কষ্টে নিজের মাঝে সাহস এনেছে সারা। এখন শুধু রাত 12টা বাজার অপেক্ষায়। সানি এসব খেয়াল নেই। তার জন্মদিনে বিন্দু মাত্র আগ্রহ নেই। আগে ছিল, কিন্তু এখন মরে গিয়েছে, তাই স্মরণেও নেই নিজের জন্মদিনের কথা। সানি সারার সঙ্গে কথা বলায় রাত 11টার আগেই ঘুমিয়ে পড়েছে, তবে সারার ঘুম নেই। রাত প্রায় 11:30টার দিকে দরজা খুলে বাইরে তাকালো করিডোর কক্ষে। একটা হালকা হলদে রঙের বাতি জ্বলছে শুধু। পুরো খানবাড়ি নিস্তব্ধ, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এই মুহূর্তে সারা আবার নিজের ঘরে প্রবেশ করলো। ভয়ে বুক কাঁপছে এখনো। দোয়া দরুদ পাঠ করে বুকে ফু দিল কয়েকবার। আলমারি থেকে একটা গাঢ় নীল রঙের তাঁতের শাড়ি বের করে নিল। শাড়ি পরতে হাত কাঁপছিল অনবরত, তেমনি বুকে অস্বাভাবিক কম্পন চলমান। সানির সামনে দাঁড়াবে কি করে এটা ভেবে যেমন ভয় পাচ্ছে, তেমনি সানির প্রতিক্রিয়া কেমন হবে এটা ভেবে লাজুক হাসছে। সাজসজ্জাহীন মুখে শুধু চোখে গাঢ় কাজল পরে নিল। সানির দেওয়া নীল কাচের চুড়ি পরে নিল হাতে। আয়নায় যতবার নিজেকে দেখছিল, হৃদয়ের স্পন্দন গতি যেন ততবার বেড়ে যাচ্ছিল।
হাতে গিফট নিয়ে দরজায় দাঁড়িয়ে উকি দিয়ে আবারও চারপাশ দেখে নিল ভালো করে। দরজা খুব সাবধানে ভালো করে লাগিয়ে দিল। পা টিপে টিপে সাবির ঘর পার করে চলে এলো সানির ঘরের দরজার সামনে। সানির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে শুকনো ঢোক গিলল একবার, চোখ মুখ কুচকে খুবই সাবধানতায় দরজায় খুলল। সারা জানে সানি কখনো রাতে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয় না, স্বভাবটা একটু ব্যতিক্রম হলেও সারার জন্য উপকারী হয়েছে আজ। ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল সারা। হতবাক, বুক অস্বাভাবিকভাবে কাঁপছে, হৃৎপিণ্ডের কম্পনের আওয়াজ যেন বাইরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। সানি গলা অবধি কমফোর্ট জড়িয়ে নিয়ে ডান কাত হয়ে শুয়ে আছে। পরনে হালকা বাদামি রঙের গেঞ্জি, দেখেই বোঝা যাচ্ছে একদম গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের ভেতরে জ্বলছে থাকা ডিম লাইটের হালকা আলোয় সানির উজ্জ্বল শ্যামনাবর্ণ মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। সারা শুকনো ঢোক গিলে এগিয়ে গেল ধীর পায়ে। শরীর যেন ঠান্ডা হয়ে জমে আসছে এবার। কম্পিত হাতে বিছানার এক পাশে উপহারগুলো রেখে দিল। থরথরিয়ে কাঁপছে শরীরটা। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখলো 12টা বাজতে আর মাত্র 7 মিনিট বাকি। সারা জড়সড় হয়ে বিছানায় বসে পড়ল। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সানির ঘুমন্ত মুখটার দিকে, যেন অসুস্থ মায়া এই মুখটাই। সারা অবাক হয় ভীষণ। এই মায়া ভরা মুখ শুধু কি তার দৃষ্টিতে ধরা পড়ে? এই মানুষটার ভালো গুণ শুধুমাত্র কি তার দৃষ্টিতে ধরা পড়ে? আর কারো নজরে পড়ে না? কম্পিত হাত আপনা আপনি চলে যায় সানির ঘন কালো চাপদারি উজ্জ্বল শ্যামনা বর্ণকালে। নিস্তব্ধ করে সারার কাচের ঝুড়ি ঝনঝনে আওয়াজ স্পষ্ট শোনা গেল। সানি বরাবরই কাঁচা ঘুম, কানে অতি নিকটে সারা এই চুরের আওয়াজ ঘুম ভাঙিয়ে দিল। তবে চোখ মেলা সাহস পাচ্ছে না। এই ঘরে কার আগমন ঘটেছে অন্ধ চোখের পাতায় অনুভব করতে পারছিল ছানি। এই দুঃসাহস একজনে রয়েছে, এই মিষ্টি ঘ্রাণ, কোমল হাতের স্পর্শ, চুরির আওয়াজ খুবই পরিচিত। এ যেন তার শিরা উপশিরায় মিশে রয়েছে। চোখ জোড়া বন্ধ রেখে শুকনো ঢোক গিলে একবার। তার রমণী তাকে শান্তিতে থাকতে দিবে না। কোনো অঘটন ঘটাতে উঠে পড়ে লাগছে। সারা ঘড়ির দিকে তাকালো। 12টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি। সারা সানের গাল থেকে হাত সরিয়ে নিয়ে হাত রাখলো সানির পেশি বহু শক্তপোক্ত বাহার উপর হাত রেখে ঝাঁকাতে লাগলো। সঙ্গে সঙ্গে আবার নিস্তব্ধ ঘর জুড়ে সারার কাচের ঝুড়ি ঝনঝন আওয়াজ। সারা কম্পিত সুরে ডাক দিল, সানি ভাই। সানির হাত মুঠো হয়ে এলো আপনা আপনি, চোখ মেলার সাহস নেই। তবে তার রমণীর অপেক্ষা করারও